জি, কথা ক্লিয়ার শোনা যাচ্ছে। শুরু করুন আপনি। স্ক্রিনও শেয়ার হয়েছে। জি, ওকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমাদের প্র্যাকটিস অফ মেডিসিনের ক্লাস 10 নম্বর ক্লাস। আজকে প্র্যাকটিস অফ মেডিসিনের যে শিডিউল ক্লাসগুলো রয়েছে বা ছিল, সেই ক্লাসগুলো আমরা এক এক করে আমরা শেষ করেছি বা কমপ্লিট করেছি। আজকে 10 নম্বর ক্লাসে আমরা প্র্যাকটিস অফ মেডিসিন আমরা আমরা ক্লাস করব। আজকে 4 তারিখ, মে মাসের আজকে 4 তারিখ 2024 সাল। আজকে এই পুরা এই ক্লাসটি, প্র্যাকটিস অফ মেডিসিনের ক্লাসটিতে, 10 নম্বর ক্লাসটিতে আমি আপনাদের সঙ্গে আছি, ডক্টর গাজী সাব্বির আহমদ। পুরো ক্লাসটি জুড়ে আজকে আপনাদের সঙ্গে আমি থাকবো এবং আপনাদের সাথে আমি পুরো ক্লাসটি আমি ক্লাস পরিচালনা করব। তো যারা আছেন, আমি প্রত্যেককে ক্লাসে আসার জন্য আমন্ত্রণ করি এবং যারা ইতিমধ্যে জয়েন করেছেন সবাইকে আমি আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই যে আপনারা আসলে অত্যন্ত আহ, মানে আগ্রহের সাথে ক্লাসগুলো করতেছেন এবং আশা করি এই ক্লাস থেকে আপনারা উপকৃত হচ্ছেন। বস্তুতপক্ষে এই মেডিকেল রিলেটেড যে আলোচনা রয়েছে, এই আলোচনাগুলো একবার ক্লাস করে আসলে সবকিছু জানা বোঝা আসলে ওইভাবে সম্ভব হয় না। বারবার এটা স্টাডির বিষয়, তো স্টাডি গুলো করতে হবে। পাশাপাশি আমাদের এই ক্লাসগুলোর অডিও থাকে, এই অডিও গুলো আপনারা শুনবেন এবং এইটা বারবার শুনতে শুনতে কাজের মধ্যে থাকলেও, গাড়িতে থাকলেও আপনি হেডফোন দিয়ে, ইয়ারফোন দিয়ে শুনলেন। আহ, তো এটা আস্তে আস্তে আপনার একবার হয়ে গেল, মানে ক্লাসগুলো পরীক্ষার সময় আপনার জন্য এটাকে খুবই ইজি হয়ে যাবে অ্যান্সার দিতে। জাস্ট আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতেছি। বিষয়টা এমন যে বিষয়টা একটা ক্লিয়ার কনসেপ্ট নিজের মধ্যে নিয়ে, নট মুখস্থ করা। মুখস্থ করার কোনো বিষয় না, বিষয় যেটা সেটা হচ্ছে কনসেপ্টটা নেয়া, বুঝা এবং ওই অনুযায়ী নিজে পরীক্ষার হলে যদি কখনো এই কোশ্চেন গুলো আসে সেভাবে অ্যান্সার দেয়া এবং বাস্তবিক জীবনে এটা আইডেন্টিফাই করা যে আসলে বিষয়টা কেমন। যখন এগুলো নিয়ে বাস্তবিক যখন প্র্যাকটিস করবেন তখন দেখবেন যে আরো ইজি হয়ে গেছে। তো আসুন আমরা আজকে ক্লাসের মূল টপিকসে চলে যাই। আজকে আমরা যে বিষয়টা নিয়ে ক্লাস করব সেই বিষয়টা হচ্ছে এক্সট্রা পিরামিডাল অ্যান্ড সেরিব্রাল লেজন। এটা হচ্ছে এক্সট্রা পিরামিডাল লেজন অ্যান্ড সেরিব্রাল লেজিয়ন। আমরা ইতিপূর্বে লেজিয়ন নিয়ে আলোচনা করেছি। আজকে এক্সট্রা পিরামিডাল লেজিয়ন অ্যান্ড সেরিব্রাল লেজিয়ন নিয়ে আলোচনা করব। পাশাপাশি নিউরালজিয়া এবং নিউরাইটিস, দুইটা খুবই ইম্পর্ট্যান্ট এবং খুবই গুরুত্বপূর্ণ টপিকস। একটি হচ্ছে নিউরালজিয়া, একটা হচ্ছে নিউরাইটিস। এই দুইটা গুরুত্বপূর্ণ টপিকস। তার আগে আমরা এক্সট্রা পিরামিডাল লেজিয়ন কি আর সেরিব্রাল লেজিয়ন কি, এই দুইটা বিষয়ে একটু ক্লিয়ার হব। এক্সট্রা এক্সট্রা পিরামিডাল লেজিয়ন আমরা আগের ক্লাসে পড়েছি। লেজিয়নটা হচ্ছে ক্ষত, লেজিয়নটা মানে হচ্ছে ক্ষত। আর এক্সট্রা পিরামিডাল, এক্সট্রা বলতে মানে বাইরের অংশকে বোঝানো হয়েছে। পিরামিডাল, এক্সট্রা পিরামিডাল বাইরের ক্ষত, বাইরের পিরামিডালের ক্ষত। আর হচ্ছে সেরিব্রাল লেজিয়ন, তার মানে হচ্ছে সেরিব্রাল বলতে এটা মস্তিষ্ককে বোঝানো হয়েছে, ব্রেনকে বোঝানো হয়েছে। সেরিব্রো থেকে সেরিব্রাল, সেরিব্রাল লেজিয়ন মস্তিষ্কের মানে লঘু মস্তিষ্কের যে ক্ষতগুলো আছে সেই বিষয়গুলো নিয়ে এখানে ইঙ্গিত দেওয়া হয়েছে। এখন আমরা জানবো যে আসলে এক্সট্রা পিরামিডাল লেজিয়নটার
মানে লক্ষণটা কি 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 লক্ষণগুলো নিয়ে এইটা প্রকাশ পায়, আমরা জাস্ট কনসেপ্ট নিব। এক্সট্রা পিরামিডাল লিজনের যে লক্ষণগুলো সেটা হচ্ছে মূলত এটি মানে পার্কিনসন্স ডিজিজের সাথে এটার যে মানে টোনের যে একটা ইমব্যালেন্স এটাকে বোঝায়। পার্কিনসন্স ডিজিজ কি জিনিস এটা নিয়ে আপনারা ইউটিউবে সার্চ করবেন, জানবেন। তারপরেও বলি, পার্কিনসন্স ডিজিজটা হচ্ছে একটা নার্ভাস সিস্টেমেরই একটা ডিজিজ। এর কিছু সাইন সিমটম আছে, এটা নিয়ে পরবর্তীতে কখনো ক্লাসে আলোচনা করার সুযোগ যদি হয় অবশ্যই করব। তো এই যে পার্কিনসন্স ডিজিজের ক্ষেত্রে যে টোনের যে ইমব্যালেন্স, এটার জন্য বিশেষ করে যে এক্ষেত্রে অনেক সময় স্টোন গুলো বৃদ্ধি পায়, আবার অনেক ক্ষেত্রে স্টোন কিন্তু মানে হয়ে যায়, কম হয়ে যায়, মানে হ্রাস পায়। এই বিষয়গুলো নিয়ে এই এক্সট্রা পিরামিডাল লেজিয়ন এই ক্ষতগুলো এই ইঙ্গিত আমাদের দেয়। আমরা অত বিস্তারিত ভিতরে ডিপে যাব না। আরেকটা বিষয় হচ্ছে যে ঐচ্ছিক যে সঞ্চালন, এক্সটেনশন অ্যান্ড রোটেশন যেটা বলি, ঐচ্ছিক সঞ্চালনের যে যোগাযোগ, এই যোগাযোগ কি করে, এই পিরামিডাল লেজিয়নের কারণে এই ঐচ্ছিক সঞ্চালনের যোগাযোগটা হয়। এবং এই যে এক্সট্রা পিরামিডাল এই ডিজিজ, এটা সত্যিকার অর্থে মানে এই রোগে কখনো প্যারালাইজড দেখা দেয় না। এটা একটা বিষয় যে এক্সট্রা পিরামিডাল লেজিয়ন যদিও সেটা ক্ষত, বাট সেখানে কখনো প্যারালাইজড বা পক্ষাঘাত দেখা দিবে না। তবে কি হবে, এই যে নার্ভটা, এই যে এই পিরামিডাল যে লেজিয়নটা, এটা এই ক্ষেত্রে কি হবে যে যেটা সঞ্চালনের একটা ধীর গতি এবং তাদের স্বতঃস্ফূর্ততা, অঙ্গভঙ্গি যে সঞ্চালনের ক্ষেত্রে যে স্বতঃস্ফূর্ততা, এগুলো থাকবে না, একটু দুর্বল দেখা দিবে। ঠিক আছে, এই বিষয়গুলো এরকম হবে। এছাড়াও তার মুখের যে ফেসের যে একটা অবয়ব, তার একটা পরিবর্তন দেখা দেবে। এবং মানে তার যে একটা স্পন্টানিয়াস মুভমেন্ট সেগুলো থাকবে না, স্পন্টানিয়াস মুভমেন্ট থাকবে না। এই এছাড়াও আরো কিছু লক্ষণ রয়েছে এই যে এক্সট্রা পিরামিডাল যে লেজিয়ন হইলে, যে ক্ষত হইলে যে লক্ষণগুলো, কিছু অনৈচ্ছিক কিছু সঞ্চালন দেখা দেয়। এবং এই কারণে এবং বার্ধক্যজনিত যে পার্কিনসন্স ডিজিজ হয় সেক্ষেত্রে কম্পন হয় এবং শরীরে আরো কিছু এক্সট্রা এক্সট্রা আদার কিছু সিমটমস দেখা দেয়। জাস্ট কনসেপ্টটা নিলাম আমরা, যেটা জিনিসটা কি। আরেকটা জিনিস হচ্ছে যে সেরিব্রাল সেরিব্রাল লেজিয়ন। সেরিব্রাল লেজিয়নটা হচ্ছে কি জিনিস, বা এটা আমি আগেই বলেছি। তো এখানে যে লক্ষণগুলো আমরা এখন দেখবো সেটি হচ্ছে যে মাসকুলার হাই হাইপোটোনিয়া, মাসকুলার যদি হাইপোটোনিয়া, পেশির যে টোনটা, পেশির যে একটা টোন থাকে সেটি যদি স্বল্পতা হয়ে যায়, স্বল্প হয়ে যায়, মাসকুলার হাইপোটোনিয়া, এটা যদি হয় তাহলে এটা হয় এই সেরিবেলার যে লেজিয়ন, সেক্ষেত্রে মাসকুলার হাইপোটোনিয়া হয়। এরপরে টেন্ডনের যে বিশৃঙ্খলা দেখা দেয়, টেন্ডন পরিবর্তন হয়ে যায়, সেখানে বিশৃঙ্খলা দেখা দেয়। হ্যাঁ, এরপর তার যে শারীরিক যে অঙ্গগুলো আছে, চলন ভঙ্গির বিশৃঙ্খলা দেখা দেয়। এবং সঞ্চালন যেগুলো হয়, শারীরিক সঞ্চালন গোলযোগ দেখা দেয়, তার ইমব্যালেন্স ঘটে, টোটালি সে স্পন্টানিয়াস মুভমেন্ট থাকে না, যেহেতু এটার ক্ষত হয়ে যায়, সেখানে সেখানে কিছু কমপ্লিকেশন দেখা দেয়। এই টোটাল বিষয়টা এটাই পরিলক্ষিত হয় যে রোগীর মধ্যে একটি অ্যাবনর্মালিটি তৈরি হয়ে যায়, অবচেতন প্রক্রিয়া একটি অ্যাবনর্মালিটি তৈরি হয়ে যায়। আর এই বিষয়টি হচ্ছে আমরা জাস্ট কনসেপ্ট নিলাম। এখন যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে নিউরালজিয়া। নিউরালজিয়া নিয়ে আমরা আলোচনা করব। নিউরালজিয়াটা হচ্ছে চমৎকার একটা টপিকস। এই টপিকসটা আমাদের অনেক সময় দেখা যায়, আমরা অনেক সময় এই রোগীগুলো আমাদের চেম্বারে আসতেও পারে, অনেক সময় রিপোর্ট নিয়ে আসতে পারে, অনেক সময় আমাদের সাইন সিমটমে আমরা এটা প্রকাশ পাই। অনেক সময় দেখা যায় যে নিউরালজিয়া আমরা মানুষেরা এই দুঃখিত রুগীরা অনেক সময় এসে তাদের সাইন সিমটম যখন প্রকাশ করে তখন আমরা বুঝি যে তার কিন্তু নিউরালজিয়ার প্রবলেম আছে। অনেকে তো রিপোর্ট নিয়ে আসে। তো এখন আলোচনা করবো আমাদের
2 নাম্বার যে এটা যে নিউরালজিয়া, আমি আগেই এই আলোচনাটা করে ফেলেছি। সিমটমস অফ এক্সট্রা পিরামিডাল লেজিয়ন, এই যে লেজিয়ন, এই যে সিমটমস গুলো নিয়ে আলোচনা করেছিলাম, যে এক্সট্রা পিরামিডাল লেজিয়নের কি সিমটমস, সেগুলো নিয়ে আলোচনা করেছিলাম। তারপরে আলোচনা করেছি আমি সিমটমস অফ সেরিবেলার লেজিয়ন, এই দুইটা বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এখন আলোচনা করব আমরা নিউরালজিয়া নিয়ে। চমৎকার একটা টপিক নিউরালজিয়া। আগে জানবো আমরা যে ডেফিনেশন অফ নিউরালজিয়া, নিউরালজিয়াটা মূলত কি জিনিস। তো এক্ষেত্রে যে প্রথমে যেটা বলবো, যে আমাদেরকে প্রথমে বুঝতে হবে যে এটি আমাদের শারীরিক একটি নার্ভাস সিস্টেমের প্রবলেম। আমাদের আমাদের মানব শরীরে অসংখ্য নার্ভ এবং নিউরন, এই নার্ভ রয়েছে, যে নার্ভগুলো বা স্নায়ু বলা হয় বাংলায়। এই শরীর সর্বত্র এই নার্ভ দিয়ে পরিবেষ্টিত আমাদের শরীরটি। তো শরীরের যে সেন্সরি যে নার্ভগুলো আছে, সেগুলোর যে কার্যক্রমগুলো, সেগুলো যখন তার লক্ষণের উল্টা কাজ করে, অথবা তাদের কোনো, সেখানে যদি কোনো ইনফ্লামেটেড হয়, তখন সেই ইনফ্লামেশন হলে স্নায়ু বা নার্ভ, ঠিক আছে, কি হয়, তীক্ষ্ণ হয়ে যায়। হ্যাঁ, তার খোসা মারার মতন সেখানে ব্যথা হয়, চিরিক মারা ব্যথা হয়, সেখানে কি হয়, বার্নিং পেন হয়, স্ট্রেচিং পেন হয়, ক্রাম্পিং পেন হয় নার্ভের মধ্যে। যখন নার্ভের মধ্যে স্ট্রেচিং পেন হয়, বার্নিং পেন হয় এবং ক্রাম্পিং পেন হয়, সেক্ষেত্রে আমরা বলতে পারি সেটা হচ্ছে স্নায়ুশূল বা নিউরালজিয়া। নিউরালজিয়া শব্দটা যদি আমরা ভাগ করি, নিউরা নিউ নিউরালজিয়া, যে সমস্ত শব্দের পিছনে, বিশেষ করে নিউরনের পিছনে দেখা আছে অ্যালজিয়া আছে, এই যখন আমরা এরকম কোন শব্দের পিছনে দেখব, সেখানে আমাদের বুঝতে হবে সেখানে কিছু ইনফ্লামেটেড কিছু বিষয় রয়েছে, এটা আমাদের বুঝে নিতে হবে। যদি নিউরালজিয়া, তাহলে নিউরনের ইনফ্লামেটেড, অর্থাৎ নিউরন প্রদাহের শিকার, নিউরনে ব্যথা হয়েছে, নিউরন ইনফ্লামেশন হয়েছে, তাই সেখানে বলছে নিউরনের নিউরালজিয়া। তো এই যে নিউরালজিয়া, এখানে কি হবে, যে কোনো ধরনের নার্ভ ইনফ্লামেটেড হবে, অর্থাৎ ব্যথা হবে, অর্থাৎ প্রদাহ, বাংলায় বলা হয় প্রদাহ, সেই প্রদাহ হবে। সেখানে নার্ভগুলো কেমন প্রদাহ হবে, কেমন ব্যথা হবে, বার্নিং পেন, জ্বালাকর ব্যথা, হ্যাঁ, স্ট্রেচিং পেন, খোসা মারা ব্যথা, ক্রাম্পিং পেন, টেনে ধরা ব্যথা, এরপরে চিরিক মারা ব্যথা বলে, এই ব্যথাগুলো সেখানে দেখা যাবে। তাহলে আমরা বুঝবো যেটা হচ্ছে নিউরালজিয়া। আচ্ছা, তাহলে আমরা নিউরালজিয়াটা বুঝলাম। এখন জানবো যে ক্লাসিফিকেশন অফ নিউরালজিয়া। নিউরালজিয়ার কিছু ক্লাসিফিকেশন আছে, মেইনলি দুই, দেয়ার আর টু টাইপস অফ নিউরালজিয়া। একটা হচ্ছে ত্বকের যে নিম্নস্থ, ত্বকের একেবারে নিচে যে স্নায়ুগুলো থাকে একটা, দুইটা হচ্ছে অভ্যন্তরীণ, অভ্যন্তরীণ যে স্নায়ুগুলো থাকে। ত্বকের যে নিচে যে স্নায়ুটা থাকে সে মধ্যে, এরপরে ইন্টারকোস্টাল নিউরালজিয়া হয়, কোস্টালের ইন্টারকোস্টাল, দুইটা কোস্টালের মাঝে যে নিউরালজিয়াটা হয়। কারণ নার্ভ তো সব জায়গায় আছে, শরীরের সব জায়গায় নিউরালজিয়া হতে পারে। সায়াটিকা, আমরা যদি সায়াটিকার ব্যথা বলে, তাহলে এই গুলো হয় ত্বকের নিম্নে যে স্নায়ুগুলো থাকে। আর অভ্যন্তরে যে স্নায়ুগুলো থাকে তার অনেকগুলো প্রকার রয়েছে। যেমন পাকস্থলীতে যখন স্নায়ুশূল হয়, পাকস্থলীতে যখন ব্যথা হয়, স্নায়ুতে যখন ব্যথা হয়। এরপরে হার্টের যখন স্নায়ুশূল হয়, হার্টের স্নায়ুশূলকে আমরা বলতে পারি যেমন এনজাইনা পেক্টোরিস, মেডিকেল টার্মে বলা হয়। এরপরে যখন আমরা বলতে পারি যে লিভারে যখন স্নায়ুশূল হয়, বা যেটাকে আমরা বলি হেপাটিক নিউরালজিয়া। এরপরে ডিম্বকোষের স্নায়ুশূল হয়, ওভারিয়ান নিউরালজিয়া মহিলাদের ক্ষেত্রে হয়। এরপরে অন্ডকোষের স্নায়ুশূল হয়, যেটাকে আমরা বলি টেস্টিকুলার নিউরালজিয়া। তো এই বিষয়গুলো হয়। যারা ক্লাস করছেন, আমি আবারও বলছি, আপনারা ক্লাসগুলো বারবার রিপিট করবেন, তাহলে এগুলো আয়ত্ত আসবে। এছাড়া আরো কিছু নিউরালজিয়া রয়েছে,
যেমন আমরা ওগুলো বলতে পারি, যেমন সার্ভাইকো অক্সিপিটাল নিউরালজিয়া, হ্যাঁ, এগুলো পিছনে হয়, ঘাড়ের উপরে হয়। ইন্টারকোস্টাল নিউরালজিয়া হয়, সার্ভাইকো ব্রেকিয়াল নিউরালজিয়া, এই অনেক ধরনের নিউরালজিয়া রয়েছে। এখন আমরা জানবো যে এই নিউরালজিয়ার মানে কারণগুলো কি। এটার কারণ থাকবে একটা, যে আমার যে নিউরালজিয়া হবে, নিউরনে ব্যথা হবে, তো নিউরনে ব্যথার কারণটা কি? কারণ থাকা তো অবশ্যই উচিত এবং থাকবে। যদি মানে প্রথমত মেইনলি দেখতে হবে তার বংশে কারোর আছে কিনা, অর্থাৎ ইনহেরিটেড, বংশে কারোর এই ব্যথা রয়েছে কিনা, এটা প্রথমে দেখতে হবে। একটা ইনহেরিটেড কজ থাকে রোগীদের। এর পরবর্তী দেখতে হবে যে স্নায়ুর ক্ষয় বা ওখানে চাপ পড়ে, স্নায়ুর ক্ষয় বিভিন্ন কারণে হয়, স্নায়ুতে ক্ষয় হয়। এরপরে সাধারণ দুর্বলতা হয়, সাধারণ যে দুর্বলতাগুলো হয়, এবং অনেক সময় মানে রোগীদের হিস্টেরিয়া হয়, সেক্ষেত্রে কিন্তু চাপ পড়ে, নিউরনে চাপ পড়ে, হিস্টেরিয়া হয় এবং চাপ পড়ে, হালকা চাপ হয়। আসে না, পড়ে গেছে, যাওয়ার সময় লাগবে। যাওয়ার সময় লাগবে, ক্লাস রেকর্ডিং হচ্ছে। আচ্ছা, তাহলে এখন হচ্ছে একটা হচ্ছে রুগীদের অনেক সময় হিস্টেরিয়া হয়, সেক্ষেত্রে নার্ভে চাপ পড়ে, নার্ভের ক্ষতিগ্রস্ত হয়। যারা পুয়ার পেশেন্ট যারা আছে, তারা অত্যাধিক তারা হার্ড ওয়ার্ক করে, হ্যাঁ, পরিশ্রমের করার কারণে অনেক সময় নিউরালজিয়া হতে পারে। এরপরে অনেক সময় দেখা যায় যে নার্ভের মধ্যে ফসফেট অফ পটাশ, ফসফেট অফ ম্যাগনেসিয়া, এর যদি কোনো একটা অভাব ঘটে, তাহলে কিন্তু নিউরালজিয়া হতে পারে। আবার দেখা যায় যে শারীরিক দুর্বলতার কারণে হতে পারে, রাত্রি জাগরণ করে অনেক সময়, অনিদ্রা, এরপরে পুষ্টি ল্যাক অফ মানে কি বলে, পুষ্টি ল্যাক অফ পুষ্টি মানে ল্যাক অফ ভিটামিন, এ কারণে হতে পারে। হ্যাঁ, মানসিক অনেক সময় অবসাদ থাকে, বাতের কারণে হতে পারে। এরপরে উপদংশ যেটা বলি আমরা, সিভিলিটি কন্ডিশনের কারণে হতে পারে। হ্যাঁ, এরপর ম্যালেরিয়া, দাঁত ক্ষয় হওয়া, এসব কারণে কিন্তু নিউরালজিয়া হতে পারে। দাঁত ক্ষয় হওয়ার কারণে কিন্তু নিউরালজিয়া হতে পারে। এরপরে প্রবল যে সংক্রমক যে ব্যাধিগুলো আছে, টাইফয়েড, টাইফয়েড হলেও কিন্তু নিউরালজিয়া হতে পারে। এরপরে নার্ভের যে সমস্ত উত্তেজনাগুলো হয়, এরপরে যদি তার ক্যান্সার থাকে, ক্যান্সারের কারণে কিন্তু তার ক্যান্সারের রোগীদের নিউরালজিয়া হয়। এরকম করে অনেক সময় শরীরে অনেক দ্রব্য, যেমন মেটালিক কিছু যখন শরীরের মধ্যে ঢুকে যায়, যেমন পেরেক ঢোকে, অনেক সময় নার্ভে আঘাত লাগে, বিভিন্ন কারণে নিউরালজিয়া হতে পারে। তো সম্মানিত উপস্থিতি যারা ক্লাস করছেন, আপনাদের বলবো যে টপিকস গুলো বারবার একটু স্টাডি করবেন। বারবার বলছি যে টপিকস গুলো নিয়ে বারবার স্টাডি করবেন এবং বারবার শুনবেন। কিছু সিমটমস আমরা দেখবো যে নিউরালজিয়া রোগীদের কি কি সিমটমস রয়েছে, সেই সিমটমস গুলো নিয়ে কথা বলবো। যেমন সিমটমস এর মধ্যে রয়েছে যে তার যে ব্যথা, এই স্নায়ুর ব্যথাগুলো সাময়িক আবির্ভাব হয় এবং নির্দিষ্ট সময় পর পর এটা প্রকাশ পায়। যখন এগুলো আক্রমণ করে, আক্রান্ত স্থানের যে পেশিগুলো আছে সেগুলো কুচে যায়, হ্যাঁ, এবং আক্ষেপ হয়, মানে সেখানে এই আক্ষেপ বলতে সেখানে একটু কাঁপে, হ্যাঁ, কম্পন হয়, সেখানে একটু ব্যথা হয়। এটা ব্যথা হঠাৎ আক্রমণ করে, হতে পারে, এবং কমে গেলে পুনরায় আবার হয়। অনেক সময় দেখা যায় যে একটা না, অনেক সময় একদিন দুদিন ব্যথা থাকে, এগুলো হতে পারে। এরপর স্নায়ুতে স্নায়ুর যে স্ট্রেংথ, সেই অনুযায়ী তার ব্যথা তীক্ষ্ণ হয়, খোঁচা মারা ব্যথা হয়, স্টিচিং পেন হয়, ছিঁড়ে যাওয়ার মতো ব্যথা হয়। এরপরে বিদ্যুৎ গতির ন্যায় ব্যথা হয়, বার্নিং পেন হয়, হ্যাঁ, ছুরি বেঁধার মতো ব্যথা হয়, এই সমস্ত ব্যথাগুলো থাকবে। এটাই কিন্তু নিউরালজিয়ার সিমটমস, সিমটমস অফ নিউরালজিয়া। আক্রান্ত স্থান সবসময়ের জন্য রেডনেস থাকবে, সোয়েলিং থাকবে, হ্যাঁ, ফুলে যাবে, স্ফীতি হবে, মানে সোয়েলিং বলতে একটু মোটা হয়ে যাবে, ফুলে যাওয়া, রেডনেস লাল হবে, এরপরে জ্বালা করবে,
এই যে আক্রমণের পূর্বে তার আক্রান্ত যে স্থানটা থাকবে, আক্রান্ত যে স্থানটা থাকবে, সেই স্থানটা কিন্তু অনেক সময় অসাড় হবে, মানে তার সেন্স থাকবে না সে জায়গাটা। এবং অনেক সময় তার শীত বোধ করবে, শীতল অনুভব করবে, ঝিনঝিন করবে, এবং একটা 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 ঝিনঝিনে ভাব থাকবে। হ্যাঁ, এই ধরনের থাকবে, সেটা হচ্ছে নিউরালজিয়া। এই সিমটমস গুলো আমরা নিউরালজিয়ার অনেকগুলো পার্ট আমরা পড়েছি, জানলাম। এখন আমরা জানবো ম্যানেজমেন্ট কি, নিউরালজিয়ার যে ম্যানেজমেন্ট কি হবে। আমরা অনেক ক্ষেত্রে উম যে রুগীদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে বলি। হ্যাঁ, আহ, আমরা তাদেরকে স্যাঁতসেঁতে জায়গাগুলো, যেখানে একটু পানি জমে থাকে বা এরকম স্যাঁতসেঁতে জায়গায় আমরা অ্যাভয়েড করতে বলি, কম খেতে বলি। হ্যাঁ, এরপরে অতিরিক্ত যে স্ত্রী সহভোগ এগুলো করতে কম বলি। এগুলো খারাপ যে দ্রব্যগুলো, মদ টদ এগুলো, বা যে নেশা জাতীয় যে দ্রব্যগুলো, তামাক খাওয়া, এই বিষয়গুলো নিয়ে আমরা একটু সবসময়ের জন্য আমরা অ্যাভয়েড করার জন্য বলি। পরিশ্রম কম করতে বলি তাকে, আমিষ জাতীয় খাদ্যগুলো, হ্যাঁ এগুলো তার এখান থেকে আমরা বলি যে কম করে খাবেন। এই বিষয়গুলো আমরা তাদের কিছু ডিরেকশন দিয়ে দিই, আমরা কিছু নির্দেশনা আমরা দিয়ে দিই। এই ডিরেকশন গুলো তাকে আমরা মানার জন্য বলি। এরপরে আমাদের কিছু মেডিসিন আছে, যেমন অনেকগুলো মেডিসিন আছে, অ্যাকোনাইট আছে, স্পাইজালিয়া আছে, বেলেডোনা আছে, এরপরে জেলসিমিয়াম আছে, কলোসিন্থ আছে। এই মেডিসিন গুলো আমরা প্রয়োগ করে থাকি। এছাড়াও লক্ষণ সাদৃশ্যে অনেক মেডিসিন আছে, যেমন স্যাঙ্গুনেরিয়া ক্যান, আর্সেনিকাম অ্যালবাম, সিমিসিফিউগা, আর্জেন্টাম নাইট্রিকাম, ম্যাগনেসিয়া কার্ব, ক্যামোমিলা, মেডিসিন গুলো আমরা প্রয়োগ করি। এরপর লক্ষণ সাদৃশ্য, এরপরে রোডেনড্রন, পালসেটিলা, রাস্টক্স, কেলিবাইক্রোম, কোস্টিকাম, এই মেডিসিন গুলো প্রয়োগ করা যায়। এখন জানবো যে কি কি লক্ষণে প্রয়োগ করি। যেমন অ্যাকোনাইট প্রয়োগ করবো আমরা, দেখবো যে এই রোগের প্রথম অবস্থায় রোগী অতিশয় অস্থির হয়ে যায়, আক্রান্ত স্থান লাল বর্ণ হয়, গরম হয়, শীত মানে খুব ঠান্ডা বায়ু প্রবাহে মুখমণ্ডল স্নেহশীল হয়, মুখের একপাশে ঝিনঝিন করে, এগুলো হয়। সোয়েলিং হয়, উত্তপ্ত হয়, আরক্ত হয়। এরপরে এত পরিমাণ ব্যথা করে, রোগী ছটফট করে, এগুলো কিন্তু লক্ষণ। এগুলো লক্ষণ, জাস্ট লক্ষণ এগুলো। স্পাইজেলিয়া হচ্ছে সূর্য যখন ওঠে তখন তার এই ব্যথা বৃদ্ধি পায়, এগুলো লক্ষণ। তারপরে বেলেডোনা রোগী দেখতে হবে যে রেডনেস আছে থাকবে, এরপর অত্যন্ত গরম বোধ করে রোগীর, যে কি হলো, মুখমণ্ডল রক্তবর্ণ হয়ে যায়, মুখমণ্ডলের স্নায়ুশিরা দাঁত স্পর্শ স্পর্শ করতে পারে না, এত হঠাৎ আসে এবং হঠাৎ এই ব্যথাটা আবার চলে যায়। এই বিষয়গুলো হচ্ছে বেলোডোনা যে লক্ষণগুলো আছে সেইগুলো থাকবে। এরপরে আমরা দেখবো যে জেলসিমিয়াম এর কিছু লক্ষণ আছে, যেমন স্নায়ুশূল ব্যথা, মাথার পিছন দিক দিয়ে আরম্ভ হয়, সামনের দিকে এসে ছড়ায় পড়ে, চোখ পর্যন্ত ছড়ায়। এই সমস্ত লক্ষণগুলো জেলসিমিয়ামের রয়েছে। সম্মানিত উপস্থিত যারা আছেন, যারা ক্লাস করতেছেন, এই বিষয়গুলো এইভাবে ভাগ করতে হবে, এবং মেডিসিনের উপর অগাধ পাণ্ডিত্য থাকতে হবে, মেডিসিন জানতে হবে স্পেসিফিক ভাবে। প্রত্যেকটা মেডিসিনের যে 4টা মেন কথা আছে বা 5টা মেন কথা আছে, এই কথাগুলো কিন্তু একদম ভালোভাবে জানতে হবে, তাহলে কিন্তু যে কোনো ডিজিজে এই কথাগুলো কাজে লাগবে। অবশ্য 4টা 5টা কথা দিয়েই জানা যায় না সব কিন্তু একটা কেস্টিং করার পরে এই 4-5 কথা কিন্তু বেশ হেল্পফুল হয়। ঠিক আছে, এরপরে তো আস্তে আস্তে আবার একটু হেল্প নিতে হয়। অনেক সময় আমরা যারা মেডিসিন প্রয়োগ করি, আমরা অনেক সময় সফটওয়্যারের হেল্প নেই, বা আমরা হয়তো অনেক সময় বইয়ের হেল্প নেই। আমরা অনেক সময় দেখা যায় যে এইগুলো জানা থাকলে তাৎক্ষণিক মেডিসিন দিতে সুবিধা হয়। সো মেডিসিনের লক্ষণগুলো আমাদেরকে জেনে রাখতে হবে মেডিকেল ক্লাসে। এই বিষয়গুলো নিয়ে আপনারা মেডিসিন গুলো ভালো পড়বেন। আমি শুধু আজকে প্র্যাকটিস অফ মেডিসিনের ডিজিজের কন্ডিশন গুলো এগুলো বিস্তারিত আলোচনা করলাম। তো কলসিন্থের কিছু লক্ষণ আছে, যেমন কলসিন্থ কি হয়, মাথার মধ্যে মানে আধ কপালে মাথা ব্যথা যেটা বলে, অর্ধ কপালে মাথা ব্যথা, এরপরে মাথা দাঁত ব্যথা করে, মুখমণ্ডল বাম পাশে ব্যথা করে, এরপরে অন্ডকোষে ব্যথা করে, আক্রান্ত স্থানে গরম থাকে, সোয়েলিং থাকে, এরপরে আহ দেখা যাচ্ছে যে ব্যথা জায়গায় যখন চাপ দেয় তখন কমে যায়। এই সমস্ত বিষয়গুলো থাকে। এভাবে করে প্রত্যেকটা মেডিসিনের লক্ষণ আমাদেরকে জানতে হবে। এছাড়াও তো আমি বলেছি যে এখানে লক্ষণ সাদৃশ্য আর অনেকগুলো মেডিসিন আসবে আসবে, যেমন ম্যাগনেসিয়া কার্ব আসবে,
আর্জেন্টা নাইট্রিকাম আসবে, সিমিসিফিউগা আসতে পারে, স্যাঙ্গোনেরিয়া আসতে পারে বাই ক্যালিবাইক্রোম, রাস্ট্রক্স, আর্সেনিকাম অ্যালবাম আসতে পারে, কস্টিকাম, এগুলো আসতে পারে, ক্যামোমিলা, রোডোডেনড্রন, সাইনা, এগুলো আসতে পারে। আমরা ম্যানেজমেন্ট অফ নিউরালজিয়া এগুলো নিয়ে আমরা আলোচনা করলাম। আমরা আলোচনার একদম শেষ পর্যায়ে চলে আসতেছি, আরো একটা টপিকস আমাদের আছে আজকে, এই টপিকসটা নিয়ে আলোচনা করব। আলোচনা করে আমাদের ক্লাসটা আজকে শেষ হবে। তার মধ্যে একটু বলে রাখি, যারা ক্লাসে আছেন একটু কথা বলবেন যে নিউরালজিয়া নিয়ে আলোচনাটা করেছি, এটা আসলে আপনারা ক্লিয়ার শুনতে পেরেছেন কিনা এবং আমার কথা শুনতে পাচ্ছেন কিনা, একটু কথা বলেন, সাউন্ডটা অন করে একটু কথা বলেন 1 মিনিট। জি স্যার, ঠিক আছে স্যার। নিউরালজিয়া নিয়ে কি আর মানে পুরো বিষয়টা তো আপনারা ক্লিয়ার নাকি এখন? জি স্যার। জি, ধন্যবাদ। আমার এখন নতুন টপিকস হচ্ছে হ্যাঁ স্যার। নিউরাইটিস। জি, ওকে, ধন্যবাদ। আমার হ্যাঁ এখন স্যার। নতুন টপিকস হচ্ছে নিউরাইটিস। এখন নিউরাইটিস এর বিস্তারিত বলবো। আমরা বলেছিলাম যে নিউরেলজিয়া যখন কোনো মেডিকেল শব্দের পিছনের অংশে, অর্থাৎ এই প্রিফিক্সে যখন এলজিয়া থাকবে, তখন আমরা জানবো সেখানে একটা ব্যথা আছে। এটা আমরা কিন্তু আগের টপিকসে আমরা আলোচনা করেছিলাম। এখন দেখেন, এই একটা শব্দ যে নিউরন থেকে নিউরালজিয়া, নিউরন থেকে নিউরাইটিস, এটাও একটা মেডিকেল ওয়ার্ড। এখন এই ওয়ার্ড দেখে কিন্তু আমরা রোগের কন্ডিশন কিছুটা হলেও জানতে পারবো। যখন কোনো মেডিকেল শব্দের প্রিফিক্সে অর্থাৎ লাস্টে অংশে আইটিস থাকবে, আইটিআইএস, আইটিস থাকবে, তখন সেই শব্দটা অ্যাড হয়ে যাবে। যেমন নিউরন থেকে আইটিস যোগ করে নিউরাইটিস, তখন আইটিস যে সমস্ত শব্দের পিছনে থাকবে আমরা বুঝবো এখানে হচ্ছে কিছু ব্যাকটেরিয়াল এফেক্টেড, এই জায়গাটি কিছু ব্যাকটেরিয়া আছে এখানে, এটা আমাদের বুঝে নিতে হবে। তাহলে নিউরাইটিস অর্থাৎ নিউরনের মধ্যে হচ্ছে সেখানে কিছু ব্যাকটেরিয়াল ইনফেকশন আছে সেখানে। তাহলে ব্যাকটেরিয়া ইনফেকশন থাকলে কি হয়, সেই বিষয়গুলো নিয়ে আমরা এখন জানবো। তাহলে কি সেই জিনিসটা কি, ডেফিনেশনটা কি? ডেফিনেশনটা হচ্ছে যে এই নিউরনে যখন মস্তিষ্কে এবং মেরুমজ্জা হয়ে যে আমাদের যে স্নায়ুটা আসে, সেখানে যদি এই ব্যাকটেরিয়াল বিভিন্ন কারণে বা এনি আদার্স কোনো কারণে যদি সেখানে যদি হয়, লাল হয়ে যায়, সোয়েলিং হয়, অর্থাৎ বড় হয়ে যায়, মোটা হয়ে যায়, স্ফীত হয়, সেখানে যদি ব্যথা হয় এবং আহ, সেখানে যদি এই কন্ডিশনগুলো থাকে, তাহলে আমরা বলবো যে নিউরাইটিস বা স্নায়ু প্রদাহ। এখানেও কিন্তু ব্যথা থাকবে। যেখানে ব্যাকটেরিয়ার এফেক্ট থাকে সেখানেও কিন্তু ব্যথা থাকে। এটাও কিন্তু নিউরাইটিসও কিন্তু ব্যথা। নিউরেলজিয়াটা হচ্ছে এক ধরনের ব্যথা, নিউরাইটিসটা হচ্ছে আরেকটা কারণের ব্যথা। নিউরালজিয়াতে ব্যাকটেরিয়া জনিত কোনো ব্যথা না, আর এটা হচ্ছে ব্যাকটেরিয়াল এফেক্টের কারণে ব্যথা। তো এখানে তার নার্ভের যে স্ট্রাকচার, এটি অতি অল্প ক্ষেত্রে আক্রান্ত হয়ে যায়, ঠিক আছে। এই এবং এটার একটা স্নেহসময়ের একটা আবরণী থাকে, তার মধ্যে এটা সীমাবদ্ধ একটা সীমাবদ্ধ একটা গণ্ডির মধ্যে থাকবে। তাহলে আমরা নিউরাইটিস মানে নিউরালে ব্যথা, নিউরালজিয়া সেটাও ব্যথা, আর নিউরাইটিস এটাও ব্যথা, কিন্তু এখানে হচ্ছে ব্যাকটেরিয়াল এফেক্টেড কারণে যে ব্যথাটা হয়। ক্লিয়ার? আমরা জানলাম নিউরাইটিস। আমরা সামনে আগাই, এটা নিয়ে আর বেশি চর্বিত চর্বণ না করি, কারণ এটা সবাই আমরা বুঝি যে নিউরাইটিসটা হচ্ছে এটাও নিউরনের ব্যথা। তাহলে এটার কিছু ক্লাসিফিকেশন থাকবে, যেমন নিউরাইটিসটা আছে, দেয়ার আর টু টাইপস অফ নিউরাইটিস। নাম্বার ওয়ান, যেমন মানে একটি মাত্র স্নায়ুর, একটি মাত্র নার্ভের যে ব্যথা, একটি মাত্র নার্ভের যে ব্যথা, হুম, নার্ভের যে ব্যথা, আচ্ছা, এই যে
নার্ভের একটি মাত্র নার্ভের যেখানে ব্যথা হয় সেটাকে আমরা বলছি যে লোকালাইজড নিউরাইটিস। লোকালাইজড নিউরাইটিস বলছি আমরা। আর যখন অনেকগুলো স্নায়ুর যখন ব্যথা হবে, ব্যথা উপস্থিত হবে অনেকগুলো স্নায়ুর, সেটাকে আমরা বলছি পলিনিউরাইটিস। একটা হচ্ছে লোকালাইজড নিউরাইটিস, একটা হচ্ছে পলিনিউরাইটিস। এর কারণ কি? এই নিউরাইটিস গুলো হওয়ার কারণ থাকতে হবে, তো অবশ্যই কারণ থাকবে, কারণ ছাড়া কিছু হবে না। আমি তো আগেই বলেছি, শব্দটা যখন ভাঙ্গিয়ে দিয়েছিলাম তখন কিছুটা আপনারা ধারণা পেয়েছিলেন। এখন এইটাতে কারণটা কি? এই নিউরাইটিসের কারণটা হচ্ছে যেমন অনেক সময় আঘাত লাগে, নার্ভে আঘাত লাগে, এবং অনেক সময় দেখা যাচ্ছে আঘাত তো লাগছে এবং সেখানে স্নায়ু সমূহ, নার্ভ সমূহ থেতলায় যায়, ছিঁড়ে যায়। স্নায়ুতে কোনো রকম কোনো যন্ত্রের চাপ থাকে, অতিশয় ঠান্ডা গরম লাগা, কোনো এক স্থানে ইনফ্লামেটেড হয় এবং সেখানে ব্যথা হয়, ব্যথাটা ছড়ায় পড়ে, এক্সটেন্ডেড হয়, এবং সেখানে যদি জয়েন্টে যখন বাত থাকে, মেনিনজাইটিস বা মস্তিষ্কের আবরণে যদি ইনফ্লামেশন হয়, হ্যাঁ, পুষ সঞ্চয় হয়, এসব ক্ষেত্রে কিন্তু নিউরাইটিস হতে পারে। এগুলো কিন্তু কারণ, অন্যতম কারণ। আরেকটা হচ্ছে, এটা হচ্ছে লোকালাইজ নিউরাইটিস, অর্থাৎ একটি মাত্র স্নায়ুর প্রদাহ হলে এই সমস্যাগুলো হতে পারে। এই সমস্ত কারণে লোকালাইজ নিউরাইটিস হতে পারে। কি কি কারণ বললাম? সন্ধিবাত, মেনিনজাইটিস, পুজ হয়, তারপরে নিউরনে আঘাত লাগে, থেতলে যায়, ছিঁড়ে যায় নিউরন গুলো, সরি এইগুলো নার্ভ গুলো। তারপরে হচ্ছে সেখানে এক স্থান থেকে ব্যথা আর এক স্থানে যায় এবং সেখানে কি হয়, বিস্তৃত হয় ব্যথাটা। এবার আমি বলবো যে পলিনিউরাইটিস, পলি মানে বেশি, অনেকগুলো নার্ভের যখন হয়, ব্যথা হয়, সেটাকে বলছি পলিনিউরাইটিস এর কারণ। যক্কা হইলে হয়, এনিমিয়া হইলে হয়, বেরি হইলে হয়, এরপরে ডায়াবেটিস হলে হয়, এগুলো হয়। এরপরে যদি টাইফয়েডের উপসর্গ দেখা দেয়, বসন্তের উপসর্গ, ম্যালেরিয়া, রক্তামশায় প্রভৃতি যখন পীড়া দেখা যায় তাহলে হবে। কুষ্ঠব্যাধি, এগুলো হইলে হয়। এরপরে তার সার্ব শরীরের যে স্নায়ু প্রদাহ দেখা যায়, এগুলো দিলে হবে। তো এই সমস্ত কারণে কিন্তু নিউরাইটিস হতে পারে, এগুলো কিন্তু কারণ। আমরা এখন জানবো সিমটমস গুলো কি, নিউরাইটিসের সিমটমস গুলো কি। সিমটম, অনেকগুলো সিমটম আছে। যেমন আমরা বলতে পারি যে আক্রান্ত যে নার্ভ আছে সেখানে তীক্ষ্ণ ব্যথা, বা সেখানে স্ট্রিচিং পেন, সেখানে দেখা কখনো বেশি ব্যথা, কখনো কম ব্যথা, রাত্রিকালে অধিক মাথা ব্যথা হয়, নিদ্রার সময় ব্যথা হয়, ঘুমানোর সময় হয়, এগুলো হয়। প্রথম অবস্থায় জ্বর হবে, শীত ভাব হবে, শিরপীড়া হবে, এগুলো লক্ষণগুলো প্রকাশ পাবে। এই নিউরাইটিসের আরো কিছু লক্ষণ আছে, যেমন আহ আক্রান্ত পেশি দুর্বল হয়ে যায়, ধীরে ধীরে সেটা ইমাসিয়েটেড হয়, হ্যাঁ, এরপরে অনুভূতি থাকে না, এরপরে অনেক সময় নেশা জাতীয় দ্রব্য পান করে, স্মৃতিহীন হয়, মানসিক বিভ্রম হয়ে যায়, বিকার লক্ষণ হয়, এগুলো হয়। আক্রান্ত যে পেশিগুলো আছে সেগুলো দুর্বল হয়ে পড়ে, এগুলো এরকম সমস্যাগুলো দেখা দেয়। তো এই সমস্ত কারণে কিন্তু নিউরাইটিস হতে পারে। সম্মানিত উপস্থিতি যারা ক্লাসে আছেন, সবাইকে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা দীর্ঘ সময় ধরে 1 ঘন্টা ক্লাসে আছেন। আমরা এখন জানবো যে এই নিউরাইটিসের যে কি বলে, নিউরাইটিসের যে ডায়াগনোসিসটা আমরা দেখবো, যে নিউরাইটিসের ডায়াগনোসিসটা কিভাবে আমরা ডায়াগনোসিস করব। যখন না স্নায়ুতে যখন ব্যথা হবে, তো সেই সমস্ত স্নায়ু স্পর্শ করলে ব্যথা, মানে স্পর্শ করলে তো আমরা বুঝবো যে তার ব্যথা আছে, সে তো চিৎকার দিয়ে উঠবে, হ্যাঁ খুব ব্যথা করতেছে। এরপরে ওই যে স্নায়ু যখন পরিচালনা করে, সেখানে যখন মোটর গুলো, সেন্সর যখন মোটর, এবং সেখানে ট্রাফিকের কিছু পরিবর্তন হয়, এগুলো দেখলে বোঝা যাবে, লক্ষ্য করলে। এবং এই পীড়া, এবং সবচেয়ে সহজ হচ্ছে এই নিউরাইটিস রোগীদেরকে শনাক্ত করা। আক্রান্ত স্থানে স্পর্শ করলে সে বলে দেবে যে হ্যাঁ আমার ব্যথা করতেছে। এবং এভাবে আমরা কিন্তু ডায়াগনোসিসটা করতে পারি। আহ, যখন ব্যথা খুব বেশি হয় তখন একে নিউরালজিয়া বলে। আহ, এই কি বলে এটা,
নিউরালজিয়া হতে পারে, ঠিক আছে? যখন ব্যথা খুব প্রচুর ব্যথা হবে সেটা আবার কিন্তু নিউরালজিয়ার দিকে চলে যাবে। আর নিউরাইটিসের ব্যথা খুব বেশি হবে না, আবার খুব কম না, মানে খুবই স্লাইট হবে। আর নিউরালজিয়ার ব্যথাগুলো অনেক বেশি হবে আর কি। তো এই নিউরাইটিসে কিন্তু পক্ষাঘাত থাকে, প্যারালাইজড থাকে। আর নিউরালজিয়ায় কিন্তু প্যারালাইজড থাকে না। এটা আরেকটা বিষয়, দুইটার মধ্যে পার্থক্য, ডিফারেন্স বিটুইন নিউরালজিয়া আর নিউরাইটিস। সেটা হচ্ছে নিউরালজিয়া যেটা আগে আমরা পড়ছিলাম, ওখানে কিন্তু ব্যথা বেশি হবে কিন্তু পক্ষাঘাত থাকবে না বা প্যারালাইজ থাকবে না। আর এই নিউরাইটিসের মধ্যে ব্যথা কম হবে কিন্তু এখানে কিন্তু প্যারালাইজড থাকবে বা পক্ষাঘাত থাকবে। এখানে কিন্তু পার্থক্য, দ্য ডিফারেন্সিয়েট বিটুইন নিউরালজিয়া আর নিউরাইটিস। মনে হয় বিষয়টা ক্লিয়ার করতে পারছি। এখন আসি আমরা যে ম্যানেজমেন্ট কি হবে, এই নিউরালজিয়ার ম্যানেজমেন্টটা কি হবে। নিউরালজিয়াটা আমরা বলি যে এই যে নিউরাইটিসের ম্যানেজমেন্ট কি হবে। নিউরাইটিসের আমরা বলি যে কয়েক সপ্তাহ এটার ভোগ করতে হবে এবং সামান্য দু একদিনের মধ্যেই আঘাতগুলো থাকবে এবং একটু কম পড়বে। গুরুতর যদি হয় সেক্ষেত্রে বেশ কিছু দিন ভোগ করা লাগতে পারে। এটা হচ্ছে মেইন বিষয়। আরেকটা যে বিষয় সেটি হচ্ছে আরেকটা যে বিষয় আছে সেটি হচ্ছে আহ অনেক সময় এমন নিউরাইটিস হয়ে যায় যেগুলো আজীবন ভোগ করা লাগতে পারে। এটা কিন্তু খুবই একটি আহ, মানে সংকেত, কি বলবো, রেড লাইন সংকেত এটা, যে অনেক সময় এমনও নিউরাইটিস হয়, অনেক সময় সারা জীবন ভোগ করা লাগতে পারে, এই কষ্টটা সাফার করা লাগতে পারে। আমরা আসি এখন যে নিউরাইটিসের রোগীদের আমরা প্রথমে যে কিছু ম্যানেজমেন্ট বলবো, যেগুলো হচ্ছে এখানে স্পর্শ করা, মেসেজ করা, সেখানে পেশি সমূহকে অ্যাক্টিভ করার জন্য সেখানে কিছু মেসেজ করতে হবে, এগুলো আমরা বলবো। উত্তেজক খাদ্য খাওয়া সম্পূর্ণ শুড বি অ্যাভয়েড। এক্সাইটেড ফুড শুড বি অ্যাভয়েড। আমরা কিছু মেডিসিনের কথা বলবো, যেমন অ্যাকোনাইড, বেলোডোনা, কোস্টিকাম, ক্যাকটাস গ্র্যান্ডিফোলিয়া, আর্নিকা মন্টানা, এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ মেডিসিন। এছাড়া আরো কিছু মেডিসিনের কথা বলবো, যেমন লক্ষণ অনুসারে দিতে পারি আমরা কোনিয়াম, আর্সেনিকাম অ্যালবাম, ফসফরাস, মার্কফল, নাক্স ভূমিকা, ল্যাকট্যান, ক্যালমিয়া, রাস্টক্স, ক্যামোমিলা, এগুলো কিন্তু আমি দিতে পারি, ঠিক আছে? দিতে পারি। তো এখনোইট তো আমরা এখনোইটের লক্ষণ যেগুলো আছে সেগুলো আমরা জেনে নেবো। এখনোইটে চার কথা কি আছে, হঠাৎ আসে, হঠাৎ যায়, এরপরে ব্যথা বেশি হয় কম হয় এবং মানে তাৎক্ষণিকভাবে আক্রান্ত হয়, এই বিষয়গুলো কিন্তু আমরা এখনোইটে পাবো। এরপরে বেলোডোনাতে ওরকম রেডনেস থাকবে, ব্যথা হঠাৎ আসে হঠাৎ যাবে। এরপরে মানে বেলোডোনার যে লক্ষণগুলো থাকবে, পাশাপাশি এই নিউরাইটিসের কিছু লক্ষণ থাকবে, কস্টিকামের কিছু লক্ষণ থাকবে। কস্টিকাম যেমন আপার আপার লিম্বে কস্টিকামের একটা গুরুত্ব রয়েছে এবং কস্টিকামের যে লক্ষণগুলো আছে সেই লক্ষণগুলো অবশ্যই সেখানে থাকতে দিতে হবে। তো এরপরে সেখানে কস্টিকামের যে আরো যে লক্ষণ, যেমন চোখের পাতাগুলো, জিভগুলো, এগুলো শুকিয়ে যায়, তারপরে হাঁটু পায়ের তালুতে কেটে ফেলার মতো ব্যথা হয়, বিছানা থাকলে সে আরাম বোধ করে, এগুলো কোস্টিকামের লক্ষণ। এবং আপার লিম্বের যে সমস্ত প্রবলেম সেগুলো কোস্টিকামে মেডিসিনকে নির্দেশ করে। ক্যাকটাস গ্র্যান্ডিফোলিয়া, শিরপীড়া থাকে মাথার যে উপরের অংশে, যেটাকে ভার্টেক্স বলি, সে ভার্টেক্সে চাপ থাকে, মানে মনে হচ্ছে একটা বোঝা চাপাই দেওয়া হয়েছে এরকম অনুভূতি থাকে, খোঁচা মারা দপ দপ করে ব্যথা থাকে। মাথার ডান পাশের ভার্টেক্সে ব্যথা বেশি থাকে। এই বিষয়গুলো কিন্তু ক্যাকটাস গ্র্যান্ডিফোলিয়া থাকে। এছাড়াও আর্নিকা তো খুবই গুরুত্বপূর্ণ একটি অ্যান্টিবায়োটিক। আর্নিকা আঘাত লাগার যে ব্যথাগুলো সেগুলো আর্নিকার জন্য বেস্ট। তো আর্নিকা এই নিউরোটিসের জন্য চমৎকার একটি অ্যান্টিবায়োটিক বলতে পারি আমরা। লক্ষণ সাদৃশ্যে বলেছিলাম বেশ কিছু মেডিসিন নাম বলেছিলাম, যেমন ক্যামোমিলা, রাস্টক্স, ল্যাকক্যান, নাক্সভম, মার্কসল, ফসফরাস, আর্সেনিক, কোনিয়াম, এই বিষয়গুলো কিন্তু আমি বলেছি যে মেডিসিন গুলো আসতে পারে।
তো আজকে যে ক্লাসটি আমরা করেছি, আমরা অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করেছি। যেমন কি আলোচনা করেছি প্রথম থেকে একটু যদি আমি বলি, যে আমরা আলোচনা করেছি সিমটমস অফ এক্সট্রা পিরামিডাল লেজিয়ন, এটা আমরা জেনেছি। তারপরে জেনেছি সিমটমস অফ সেরিবেলার লেজিয়ন। এরপর আলোচনা করেছি ডেফিনেশন অফ নিউরালজিয়া, ক্লাসিফিকেশন অফ নিউরালজিয়া, কজ অফ নিউরালজিয়া, সিমটমস অফ নিউরালজিয়া। নিউরালজিয়া নিয়ে একটা বিষয় আলোচনা হচ্ছে। এরপরে ম্যানেজমেন্ট অফ নিউরালজিয়া। নিউরালজিয়ার মনে হয় A to Z আলোচনা হয়েছে। এরপরে ডেফিনেশন অফ নিউরাইটিস, এখানেও চমৎকার একটা সুযোগ পেয়েছিলাম কথা বলার, A to Z আলোচনা হওয়ার সুযোগ হয়েছে। ক্লাসিফিকেশন অফ নিউরাইটিস, কজ অফ নিউরাইটিস, সিমটমস অফ নিউরাইটিস, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম। এরপর ডায়াগনোসিস অফ নিউরাইটিস, এবং এই ডায়াগনোসিস বলতে যে আমি যেটা বলেছিলাম যে ডিফারেন্স বিটুইন নিউরালজিয়া আর নিউরাইটিস, দুইটা বিষয়ের আমি পার্থক্য করেছিলাম। নিউরালজিয়া এবং নিউরাইটিসের পার্থক্য আমরা করেছিলাম। এরপর ম্যানেজমেন্ট অফ নিউরাইটিস, এই বিষয়গুলো আমরা করেছি। এবং সর্বশেষে আমি সবাইকে ক্লাস থাকার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই, সবাইকে লাল গোলাপের শুভেচ্ছা, থ্যাংক ইউ। আজকের ক্লাসটি এখানে শেষ করা হচ্ছে। যদি কারোর কোনো কোশ্চেন থাকে তাহলে আপনারা কোশ্চেন করতে পারেন। বাকি 5টা মিনিট সময় দিলাম প্রশ্ন করার জন্য। যদি প্রশ্ন নাও থাকে সেটাও বলবেন, এবং ক্লাসটা কেমন লেগেছে সেগুলো নিয়ে একটু মতামত দেবেন। ধন্যবাদ সবাইকে। প্রশ্ন নাই স্যার, তবে আজকের ক্লাসটা খুব ভালো হয়েছে স্যার, খুব ভালো লাগছে। ও আচ্ছা আচ্ছা, আগের ক্লাসগুলো ভালো লাগতো না তাই? হ্যাঁ স্যার। না স্যার, আগেও ভালো লাগছে, কিন্তু আগের চাইতে আজকেরটা একটু খুবই ভালো লাগছে স্যার। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আপনার আরেকজন সহপাঠী ছিল, হ্যাঁ উনি স্যার। কোথায়? আপনার সহপাঠী আরেকজন ছিল না? ওনাকে তো ক্লাস দেখি না স্যার। উনি কি ভালো আছেন, সুস্থ আছেন কিনা? আসলে ওনার সাথে একদিন ওই হোয়াটসঅ্যাপে কথা হয়েছিল, না এমনি মেসেজ হয়েছিল, তো বলছে যে উনি খুব ব্যস্ত থাকে, সেজন্য হয়তো বা ক্লাসে জয়েন করতে পারে না, এরকম হইতে পারে স্যার। তাহলে এই ক্লাসটার লিঙ্কটা ওনাকে দিয়েন অথবা কেমন? হ্যাঁ স্যার। এই ক্লাসের যে অডিও লিঙ্কটা ওনাকে দিবেন। আর যেহেতু আপনারা দুজন একসঙ্গে, তো দুজনের মধ্যে একটু যোগাযোগ রাখবেন, মাঝে মাঝে রিং দিবেন, জাস্ট হাই হ্যালো করবেন, কেমন? জি হ্যাঁ স্যার। আজকে লাইভ ক্লাসের যে গুরুত্ব, এই যে বিষয়টা যে শুনলেন, অডিও ক্লাসে গুরুত্ব থাকবে, কিন্তু রেকর্ডিং লাইভ অফ করে ক্লাসে, দিব স্যার। জি জি স্যার, আপনি রেকর্ডিং বন্ধ করতে পারেন।